তো আমরা ইলেকট্রোকেমিস্ট্রির নানস্টেন ইকুয়েশনে ছিলাম। নানস্টেন ইকুয়েশন আমরা এই জন্য পড়েছিলাম যে হাফ সেল রিঅ্যাকশনের তড়িৎদ্বার বিভব যেটা প্রমাণ নয় সেটা ক্যালকুলেট করার জন্য আমরা নানস্টেন ইকুয়েশন ব্যবহার করি। বা পূর্ণ একটা সেলের ইএমএফ কি হবে, প্রমাণ ইএমএফ না, নর্মাল ইএমএফ কি হবে সেটা আমরা নানস্টেন ইকুয়েশনের সাহায্যে বের করতে পারি। ইনার্ট সেলের সাহায্যে, প্রমাণ তড়িৎদ্বার বিভবের সাহায্যে বা প্রমাণ ইএমএফ এর সাহায্যে। তো আমরা ওটা প্রমাণ ইএমএফ এর অ্যাপ্লিকেশন থেকে ওই দুটো করেছিলাম। 3 নম্বর অ্যাপ্লিকেশন। ইনার্ট সেল থেকে গিভস মুক্ত শক্তির পরিবর্তন গণনা করা যায়। ডেল্টা জি নট ইকুয়াল টু মাইনাস NF ইনার্ট সেল, যেখানে n ইকুয়াল টু an টা সেই n কোনো জারণ বিজারণ বিক্রিয়ায় বর্জিত বা গৃহীত ইলেকট্রন সংখ্যা, বর্জিত বা গৃহীত ইলেকট্রন সংখ্যা। আর এক মানে ফ্যারাডে। তড়িৎ পরিমাণের একক করেছিলাম আমরা কুলম্ব ফ্যারাডে, সেই তড়িৎ পরিমাণের একক। তো 1 ফ্যারাডে হচ্ছে 1 ফ্যারাডে সমান 96,500 কুলম্ব। আর ইনার্ট সেলটা তো আমরা জানি। তাহলে এখান থেকে দেখো ইনার্ট সেলের মানের সাহায্যে আমরা ডেল্টা জি নট বের করতে পারি না? ডেল্টা জি নটের মানের গুরুত্ব দেখো, ডেল্টা জি নটের গুরুত্ব। ডেল্টা জি নট নেগেটিভ হলে বিক্রিয়া স্পন্টেনিয়াস, আর যদি ডেল্টা জি নট পজিটিভ হয় বিক্রিয়া নন স্পন্টেনিয়াস। আর ডেল্টা জি নট যদি শূন্য হয় বিক্রিয়া ইকুইলিব্রিয়ামে থাকবে। তাহলে কোন একটা কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটছে না অস্বতঃস্ফূর্ত না সাম্য অবস্থায় আছে সেটা আমাদেরকে বলে দেবে। আর ডেল্টা জি এর মানটা আমরা কার সাহায্যে বের করতে পারবো? ইনার্ট সেলের সাহায্যে। এখন দেখো কোষের যে বিক্রিয়াগুলো ঘটে সেগুলো সবই স্পন্টেনিয়াস রিঅ্যাকশন, আর স্বতঃস্ফূর্ত বিক্রিয়ার জন্য কোষ গঠন সম্ভব। তাহলে যে সকল বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা জি নেগেটিভ বেরোবে সেই সকল বিক্রিয়াগুলোই কোষের গঠন হবে, আর সেই সকল কোষগুলোই গঠিত হবে। তাহলে এখন ডেল্টা জি নেগেটিভ হওয়ার জন্য ইনার্ট সেলের মান কি হতে হবে? ইনার্ট সেলের মানটা n তো পজিটিভ, f ও পজিটিভ। তাহলে এখন ডেল্টা জি এর মানটা নেগেটিভ হওয়ার জন্য, আগে যেহেতু নেগেটিভ সাইন আছে, এটা পজিটিভ এটা পজিটিভ, এর মান পজিটিভ না নেগেটিভ, কি হলে ডেল্টা জি নেগেটিভ হবে? পজিটিভ হলে। এই জন্য আমরা আগে প্রথম অ্যাপ্লিকেশনটা করেছিলাম যে ইনার্ট সেলের মান যদি পজিটিভ হয় বিক্রিয়া সম্ভব। কিন্তু স্পন্টেনিয়াসের ব্যাপারে কিছু বলিনি, স্ফূর্ততার ব্যাপারে এটা শুধুমাত্র ডেল্টা জি কথা বলে। ক্লিয়ার না? ওকে, নেক্সট। এখন দেখো প্রমাণ কন্ডিশন যদি না থাকে, প্রমাণ কন্ডিশন যদি না থাকে তাহলে এই সম্পর্কটা, এটাও উন্মুক্ত প্রমাণ শক্তির পরিবর্তন হবে না। তখন কি হবে? ডেল্টা জি হবে। আর তখন এর সঙ্গে ইকুয়াল না, ওই যে ইলেকট্রোমোটিভ ফোর্স করেছিলাম ওর সঙ্গে ইকুয়াল, তাহলে মাইনাস NF ই সেল। তাহলে একই রকম ভাবে ইনার্ট সেল ডান দিক মাইনাস বাম দিক বের করে নেবো, বের করে নানস্টেন ইকুয়েশন বসাবো, নানস্টেন ইকুয়েশন থেকে ই সেল বের করবো, ই সেল বের করে এখানে বসালে ডেল্টা জি এর মান বেরিয়ে যাবে। ক্লিয়ার? ওকে, অ্যাপ্লিকেশন 4 এটা কপি করে নাও।
তড়িৎ শক্তির মান গণনা করা যায়। দেখো কোন একটা তড়িৎ কোষে যে রাসায়নিক বিক্রিয়া করছে ওর ফলে তো কারেন্ট উৎপন্ন হচ্ছে। কারেন্ট উৎপন্ন হওয়া মানে তড়িৎ শক্তি উৎপন্ন হওয়া। সেই তড়িৎ শক্তির মানে ওয়াট ইলেকট্রিক্যাল এই মানটা মাইনাস ডেল্টা জি এর সঙ্গে সমান। মাইনাস ডেল্টা জি এর সঙ্গে সমান মানে হলো স্ট্যান্ডার্ড কন্ডিশন যদি হয় তাহলে এটা জিরো হবে। তাহলে এখন এটা মাইনাস ডেল্টা জি, তার মানে কি মাইনাস ডেল্টা জি ইনার সেলের সাহায্যে বলবো লিখে হবে প্লাস এন এফ ইনার সেল। তাহলে দেখো ইনার সেল থেকে আমরা ইলেকট্রিক্যাল কতটা ওয়ার্ক হচ্ছে সেটা আমরা ক্যালকুলেট করতে পারি। কপি করো। সাম্যধ্রুবক গণনা। ইকুইলিব্রিয়াম করা যায়। Zn solid plus Cu2 plus aqueous, Zn2 plus aqueous plus Cu solid। ধর একটা রিঅ্যাকশন আছে, সেই রিঅ্যাকশনটা সাম্য অবস্থায় আছে। তো এখন আমরা বিক্রিয়া কোষেন্ট পড়েছিলাম যে Zn2 প্লাস এর গাঢ়ত্ব ইনটু Cu এর 1, যাই হোক 1 পরে বসাবো, আমরা শুধু লিখতে পারছি কিনা Zn Cu2 প্লাস। এখন বিক্রিয়া যদি সাম্য অবস্থায় থাকে তাহলে Q কে K দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে সাম্য অবস্থায় Q সমান সমান K হয়। তো নানচার সমীকরণে বিক্রিয়া কোষেন্ট আছে না, তাহলে আমরা কোনো ইকুইলিব্রিয়াম রিঅ্যাকশন যদি হয় তো Q এর জায়গায় আমরা এই K ইকুইলিব্রিয়ামটা বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে ইকুইলিব্রিয়াম ওখান থেকে গণনা করবো। তাহলে আমাদের ইকুয়েশনটা দাঁড়াবে এর জন্য E সেল ইকুয়াল টু ইনার সেল মাইনাস 0.0591 বাই লগ। আমরা বিক্রিয়া কোষেন্ট লিখছি না, লিখে দিই বিক্রিয়া কোষেন্টে লিখি। এবার আমরা অ্যাপ্লাই করবো কি সাম্য অবস্থা। তাহলে সাম্য অবস্থা মানে Q এর জায়গায় কি বসাবো K। আর যখনই আমরা K বসাবো আমরা জানি সাম্য অবস্থায় এটা জিরো হয় না, কিন্তু এটা জিরো হয়। সাম্য অবস্থায় তোমার ইলেকট্রোমোটিভ ফোর্স জিরো, ওটা আমরা সেই রিভার্সিবলের ক্ষেত্রে পড়েছিলাম। তাহলে এটা জিরো সমান সমান ইনার সেল মাইনাস 0.0591 বাই n লগ অফ K ইকুইলিব্রিয়াম। তাহলে এখান থেকে লগ অফ K ইকুইলিব্রিয়াম ইকুয়াল টু ইনার সেল, এটা এদিকে পাঠাচ্ছি, ইন্টু n বাই 0.0591। তাহলে অতএব K ইকুইলিব্রিয়াম, এই যে লস করা থাকলে 10 টু দি পাওয়ারে চলে যায়, তাহলে 10 টু দি পাওয়ার অফ ইনার সেল ইন্টু n বাই 0.0591। তাহলে এইভাবে আমরা K ইকুইলিব্রিয়াম গণনা করতে পারি। নিউমেরিক্যাল প্রবলেমে আমাদের ডেল্টা জি ওয়ার্ক বা K ইকুইলিব্রিয়াম যদি বের করতে দেয় এই ইনার সেলটা আগে বের করে নিতে হবে। কপি করুন। numerical Zn solid plus Cu
Cu2 plus 0.1 mol, Zn2 plus 0.01 mol plus Cu7. Calculate EMF delta Z naught and K2 given at 25 degrees Celsius. Temperature E naught of CO2 plus oxygen equal to 1 E naught of Zn2 plus oxygen equal to 2.3. খেয়াল করো, এর সঙ্গে আরো তোমাকে অ্যাড করে দিতে পারে সেল রিঅ্যাকশন, এই সেল রিপ্রেজেন্টেশন। আমরা দেখে নিই, আমাদের ইএমএফ বের করতে গেলে নার্সারি ইকুয়েশন মানে ডান দিক মাইনাস বাম দিক করে আগে ইনার সেল বের করতে হবে। তো আমাদের এই অঙ্কগুলো প্রথমে কাজ হবে ইনার সেল বের করা। ইনার সেল ইকুয়াল টু E naught of right hand electrode minus E naught of left hand electrode। তো আমাদের বিক্রিয়ার ফিজিবিলিটি বলেছি কি, বিক্রিয়ার ফিজিবিলিটি বলেনি। যাই হোক, Zn গেছে কোথায় 2 প্লাস, এটা অক্সিডেশন মানে লেফট হ্যান্ড ইলেকট্রোড, আর কপার গেছে কোথায় 0 তে, তো এটা রিডাকশন রাইট হ্যান্ড ইলেকট্রোড আর এটা লেফট হ্যান্ড ইলেকট্রোড। তাহলে রাইট হ্যান্ড ইলেকট্রোড ফর পোটেনশিয়ালটা আমরা আগে লিখব। তাহলে কপারটা আমাদের রাইট হ্যান্ড, কপারের মানটা কত 0.0, তাহলে 0.34 ভোল্ট লিখলাম মাইনাস প্লাস হয়ে যাবে লেফট হ্যান্ড ইলেকট্রোড মানে জিঙ্ক 2.3 প্লাস হয়ে যাবে 2.34 ভোল্ট। তাহলে এটার মানটা কত আসছে, যা আসবে 2.68 ভোল্ট। তাহলে ইনার সেল বের করলাম, এবার ইএমএফ বের করতে হবে। তো ই সেল, ইএমএফ মানে ই সেল, তাহলে কি হবে ই সেল না সেল এটা বসো ই নট সেল মাইনাস 0.05 বাই n log of red by ox। তো রেড বাই অক্স ওটা আমরা শুধুমাত্র হাফ সেল রিঅ্যাকশন হলে করব। হাফ সেল রিঅ্যাকশন হলে রেড অক্স গুলো আসবে, আর ফুল সেল রিঅ্যাকশন হলে প্রোডাক্ট উপরে আর রিঅ্যাকট্যান্ট নিচে। কি অক্সাইড আমরা দেখব না, তাহলে আমরা বলবো কি কিউ, আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন উপরে আর নিচে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন। রেড অক্স কোন বলবো হাফ সেল যখন হাফ সেল থাকে। তাহলে প্রোডাক্টে কি আছে, আমাদের রিঅ্যাকশন তো কমপ্লিট আছে, যদি রিঅ্যাকশন না থাকতো সেল দেওয়া থাকতো, সেল থেকে আমাদের আগে পূর্ণ রিঅ্যাকশনটা লিখতে হতো। সেল রিঅ্যাকশন যেহেতু দেওয়া আছে, তাহলে ওর কনসেন্ট্রেশন তো আর লিখবো না, কিন্তু এটা লিখবো। তাহলে উপরে Zn2+ লিখলাম, আর নিচে কি লিখবো বলো CO2+। দাও কনসেন্ট্রেশন ব্র্যাকেটে দেওয়া আছে। এবার এই স্টেপে লিখছি, এর মানটা কত বেরিয়েছে 2.68 ভোল্ট মাইনাস 0.0591 বাই n মানে নাম্বার অফ ইলেকট্রন। তো দুটো ইলেকট্রন বর্জন, দুটো ইলেকট্রন গ্রহণ ইকুয়াল আছে, তাহলে n এর মান কত এখানে আমাদের 2 log of Zn2+, ওর কনসেন্ট্রেশন কত দেওয়া আছে 0.011, আর এর কনসেন্ট্রেশন কত দেওয়া আছে 0.1। ব্যাস, তাহলে আমাদের শুধুমাত্র আননোন ডেটা কি রইল, ইএমএফটা রইল, শুধু ইএমএফটা রইল, ই সেলটা রইল। তাহলে এটা ইএমএফ।
ক্লিয়ার। নেক্সট এরপরে আমাদের কি বের করতে বলেছে, ডেল্টা জি নট। ডেল্টা জি নট ফর্মুলা কি আমাদের, মাইনাস এন এফ ই নট সেল। তাহলে মাইনাস লিখলাম, এন এর মান 2 বের করেছে 96, 500 এই ফ্যারাডের মান, আর ইনার সেলের মান কত বেরিয়েছে আমাদের 2.68 2.68। তাহলে ভোল্ট ইনটু কুলম্ব, ভোল্ট ইনটু কুলম্ব মানে জুল, ভোল্ট ইনটু কুলম্ব মানে জুল। তাহলে ফাইনাইট আমাদের ডেল্টা জি এর মান যেটা বেরোবে সেটা নেগেটিভ বেরোবে, জুলে বেরোবে। এবার যদি 1000 এর বেশি হয় 1000 দিয়ে ভাগ করে কিলো জুলে করবে। ওকে স্যার। নেক্সট ডেল্টা জি বের করা হয়ে গেছে, এবার কি বের করতে বলেছে বলো, কে ইকুইলিব্রিয়াম। কে ইকুইলিব্রিয়াম। তো কে ইকুইলিব্রিয়াম ফর্মুলা ইনার মনে আছে তো, কে ইকুইলিব্রিয়াম সমান সমান 10 টু দি পাওয়ার ই নট সেল বুক পাওয়ারে যাবে ই নট সেল ইনটু এন ইনটু n বাই 0.059 তাহলে এখানে মানটা বসিয়ে দাও, 10 টু দি পাওয়ার ই নট সেল মানে হচ্ছে 2.68 ইনটু n এর মান আমাদের এখানে 2, 0.0591। তাহলে এভাবে ক্যালকুলেট করলে আমাদের ইকুইলিব্রিয়াম পাওয়া যাবে। আর সেল রিপ্রেজেন্টেশন, তাহলে একই করে ধরাটা হচ্ছে a নম্বর বেরোলো, এটা b নম্বর বেরোলো, এটা c নম্বর বেরোলো, আর d নম্বর। সেল রিপ্রেজেন্টেশন আমাদের অ্যানোড লেফট হ্যান্ডে, জিঙ্ক দণ্ড, Zn সলিউশন, অ্যাকুয়াস লবণ সেতু, এটা CO2 প্লাস CO2 প্লাস aqueous Cu solid clear। next but homework now, CO2 plus Cu solid calculate standard cell reaction delta G naught এটা হোমওয়ার্ক দিলাম না, আর একটা নাও MnO4 minus plus 8H plus plus 5B Mn2 plus plus 4H2 এটা দেখা যাচ্ছে কিনা দেখো তো একটু, 4H2 হ্যাঁ। আর এখানে তোমার ছিল given at 25 degrees Celsius, আচ্ছা given E naught cell, এই E naught of Cu2 plus of the Cu equal to 0.34 volt, আর E naught of Fe3 plus of the Fe equal to minus 0.77। দেখো আমরা এই পোটেনশিয়ালের যে মানটা দেওয়া থাকবে সেটা একবার খেয়াল করে নেব যে ওই পোটেনশিয়ালটা বিজারণ পোটেনশিয়াল আছে কিনা, বিজারণ বিভব আছে কিনা দেখে নেব।
যদি জারণ থাকে তাহলে আগে চিহ্নটা পাল্টে বিজারণ করে নেবো। ইউজুয়ালি বিজারণ থাকবে, তবু একবার চেক করে নেবো আমরা। রাইট, Nernst equation. Calculate pH of the solution. Given concentration of the MnO4 minus equal to given standard condition. Standard condition. P naught of MnO4 minus MnO2 plus equal to plus 1.2 volt. Homework দেওয়া থাকে হয়ে গেছে পরীক্ষা। দেখো এই অধ্যায়ে তিনটে অংশ আছে। প্রথমে ইলেকট্রোকেমিক্যাল সিরিজের তিনটে অংশ, এক নম্বর ইলেকট্রোকেমিক্যাল সেলের তিনটে অংশ, একটা হচ্ছে গ্যালভানিক সেল, সেটা কমপ্লিট হয়ে গেছে। আর 2 নম্বর হচ্ছে কন্ডাক্ট্যান্স, আর 3 নম্বর হলো ইলেকট্রোলাইটিক সেল। তো আমরা এবার কন্ডাক্ট্যান্সে দেবো। হেডিং করো রেজিস্ট্যান্স। resistance R দিয়ে ডিনোট করা হয় and conductance L দিয়ে ডিনোট করা হয়। রোধ রেজিস্ট্যান্স, আমাদের এটা পড়ার আগে একটু আমাদের নোটের মধ্যে কিছু ইনফরমেশন হালকা করে নিয়ে নিই। পরিবাহী কন্ডাক্টর কাদের বলে? যারা তাৎপরিক পরিবহন করে। পরিবাহী মানে হচ্ছে তাৎপরিক পরিবহনকারী। পরিবাহী দু রকমের, কঠিন অবস্থায় না অবস্থার উপর ডিপেন্ড করে, অবস্থার উপর ডিপেন্ড করে। এটা কঠিন অবস্থাতে তাপ পরিবাহী, কঠিন পরিবাহী, আর একটা হচ্ছে দ্রবণী পরিবাহী। যারা কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে, যেমন ধাতু হতে পারে, অধাতু হতে পারে, গ্রাফাইট অধাতু, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, কপার, এগুলো ধাতু, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এরা কঠিন অবস্থাতে তাপ তড়িৎ পরিবহন করে। আর যারা দ্রবণী, যেমন তড়িৎ বিশ্লেষণ NaCl, HCl, CH3, COOH, এরা দ্রবণী। এদেরকে আমরা কঠিন পরিবাহী বলি। এখানে কারেন্ট বয়ে নিয়ে যায় মুক্ত ইলেকট্রনটা, কারা মুক্ত ইলেকট্রন, তাহলে তড়িৎ বহন করে
তড়িৎ বহন করে মুক্ত ইলেকট্রন, আর এদের ক্ষেত্রে আয়ন কারেন্ট বহন করে আয়ন। আয়ন দু রকমের, কি পজিটিভ আর নেগেটিভ আয়ন। এদের ক্ষেত্রে যারা কঠিন পরিবাহী হয় মুক্ত ইলেকট্রনের ব্যাপারে, যেহেতু ইলেকট্রন যাওয়ার ব্যাপারে একটা বাধার ব্যাপার আছে, এই জন্য এদের ক্ষেত্রে রোধকে প্রাধান্য দেওয়া হয়, রোধকে প্রাধান্য দেওয়া হয়। আর যারা তড়িৎ বিশ্লেষক পদার্থের দ্রবণ, এদের কারেন্ট বই নিয়ে যাওয়ার ব্যাপারে পরিবাহিতার ধারণা, এদের কারেন্ট যাওয়ার ব্যাপারে পরিবাহিতাকে প্রাধান্য দেওয়া হয়, পরিবাহিতাকে প্রাধান্য দেওয়া হয়। সেই রোধ, রেজিস্ট্যান্স আর পরিবাহিতা, কন্ডাক্ট্যান্স, সেটা আমরা এখন পড়ব। চলো, রোধকে আর দিয়ে ডিনোট করা হয়। আমরা কঠিন ধাতু ও পরিবাহীর ক্ষেত্রে পড়েছিলাম ওহমের সূত্র। ওহমের সূত্র মনে আছে? উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা কি ছিল? স্থির রেখে অন্যান্য ভৌত অবস্থা স্থির ছিল। তখন এটা কি, এই তারটার দুই প্রান্তের বিভব প্রভেদ, এটা এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা সমানুপাতিক। তাহলে উষ্ণতা অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহী দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। এটা সমানুপাতিক ধ্রুবকটা তুলবো, এই চিহ্নটা সমানুপাতিক চিহ্ন তুলবো, তাহলে ভি সমান সমান কি আসবে? ধ্রুবক, সেইটা আর আসে আর। তাহলে আরটাকে আমরা রোধ বলি, আরটাকে কি বলি? রোধ। এবার রোধের সংজ্ঞা, একক, নির্ভরশীলতা। রোধ এখান থেকেও আমরা সংজ্ঞা দিতে পারি, দেখো ভি বাই আই, তাহলে প্রবাহ মাত্রা যদি একক করো, রোধ সমান ভি বাই আই, তাহলে প্রবাহ মাত্রা যদি এক করো, একক করো, তাহলে ওই দুই প্রান্তের বিভব প্রভেদকে কি বলা হবে? উভয় রোধ। তাহলে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে একক প্রবাহ মাত্রা চালনা করলে উহা দুই প্রান্তের বিভব প্রভেদকে কি বলা হয়? রোধ। বা এমনি নর্মালি কোনো পরিবাহী যে তার ধর্মের জন্য তড়িৎ প্রবাহের ক্ষেত্রে বাধা দেয়, সে বাধা দান করার ধর্মটাকে কি বলা হয়? রোধ। ওকে, এককটা কি? ওহম। নির্ভরশীলতা, রোধ সমানুপাতিক পরিবাহীর দৈর্ঘ্য, দৈর্ঘ্যের ব্যাপারটা একটু দেখে নাও নোটের মধ্যে। তোমরা নিচে লিখবে, তোমার জায়গা নেই বলে এখানে লিখছি এল। যদি কঠিন ধাতব পরিবাহী হয় তো যে তারটা তুমি নিলে তার, সেটাকে আমরা এল বলি। আর যদি তড়িৎ বিশ্লেষের দ্রবণ হয় তাহলে অ্যানোড আর ক্যাথোডের মধ্যবর্তী দূরত্বটাকে আমরা এল বলি। তাহলে কঠিন পরিবাহী হলে তারের দৈর্ঘ্যটাকে কি বলি আমরা? এল। আর যদি তড়িৎ বিশ্লেষের দ্রবণের ক্ষেত্রে এলটাকে গুনতে যায় তাহলে আমরা কি বলবো? দুটো তড়িৎদ্বারের মধ্যবর্তী দূরত্ব। নেক্সট, তাহলে এখন ধরো এই একটা পরিবাহী আছে, এটা 1 নম্বর পরিবাহী আর এটা 2 নম্বর পরিবাহী। আর এখানে একটা বাল্ব দিলাম, এখানে একটা বাল্ব দিলাম। এটা বেশি উজ্জ্বলতার সঙ্গে জ্বলবে না নিচেরটা? কোনটার উজ্জ্বলতা বেশি হবে? ভেরি গুড। তাহলে রোধ কম, বেশি জ্বলবে, এই জন্য কারেন্ট বেশি যাবে, উজ্জ্বলতা বেশি হবে। ভেরি গুড, তাহলে এটা উজ্জ্বলতা বেশি হবে। নেক্সট 2 নম্বর, আর সমানুপাতিক 1 বাই পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল।
প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ক্ষেত্রফল এ দিয়ে ডিনোট করা হয়। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাকে এ দিয়ে ডিনোট করা হয়। তা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে কি দেখো, এই যে তারের মুখটা কতটা চওড়া, এই যে একটা গোল আমরা সারফেস ভাবি না, তারের মুখটাকে গোল ধরি, এর এরিয়াটাকে পাই আর স্কয়ারটাকে আমরা এ ধরি। এখন দুটো তার তোমার সামনে রিপ্রেজেন্ট করা হলো, এটা একটা তার, এটা একটা তার, দুজনের লেন্থ ইকুয়াল। এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a1 ধরলাম, এর a2 ধরলাম। এবার এখানে একটা বাল্ব জ্বালানো হলো, এখানে একটা বাল্ব জ্বালানো হলো, কোনটা বেশি উজ্জ্বলতার সঙ্গে জ্বলবে, প্রথমটা না দ্বিতীয়টা? প্রথমটা। প্রথমটা আছে কেন? ওটা ক্ষেত্রফল বেশি। ক্ষেত্রফল বেশি হলে তো রোধ কমে যাবে। 1 বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল না, ক্ষেত্রফল বেশি হলে রোধ কমবে, রোধ কমলে পরিবাহিতা বাড়বে। পরিবাহিতা বাড়লে তো উজ্জ্বলতা বেশি হবে, তাহলে 1 নম্বরটা হবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? ওকে, নেক্সট। তাহলে আমরা এই দুটো এখন যৌগিক ভেদ নিয়ম করি। কপি হয়ে গেছে। তাহলে আর সমানুপাতিক এল বাই এ। এই এল বাই এ রাশিটাকে বলা হয় কোষ ধ্রুবক। কোষ ধ্রুবক, সেল কনস্ট্যান্ট। তাহলে কোষ ধ্রুবকের সংজ্ঞা: গুরুত্ব একক। দেখো, কোন পরিবাহীর দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের অনুপাতকে কোষ ধ্রুবক বলে। একক তাহলে কি হবে? উপরে দৈর্ঘ্য সেমিতে রিপ্রেজেন্ট করা হয় আর সিজিএস এ, আর এটাকে সেমি স্কয়ার ক্ষেত্রফল যেহেতু পাচ্ছেন তাহলে সেন্টিমিটার ইনভার্স, তাহলে সিজিএস এ সেমি ইনভার্স আর মিটারে মিটার ইনভার্স। গুরুত্ব শোনো, একটু পরে আমরা দেখব যে পরিবাহিতা সমানুপাতিক 1 বাই কোষ ধ্রুবক। 1 বাই কোষ ধ্রুবক। খেয়াল করো, রোধের সঙ্গে কোষ ধ্রুবকের সম্পর্ক কি? সমানুপাতিক। তাহলে যত কোষ ধ্রুবক বাড়বে তত রোধ বাড়বে, আর রোধ বাড়লে পরিবাহিতা কি হবে? পরিবাহিতা কমে যাবে। এই জন্য পরিবাহিতার সঙ্গে কোষ ধ্রুবকের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে কোনো কোষে কোষ ধ্রুবকের মান যত বেশি হবে, ওই কোষে কারেন্ট তত কম উৎপন্ন হবে, তড়িৎ শক্তি তত, রিঅ্যাকশন ঘটবে কিন্তু তড়িৎ শক্তি কম উৎপন্ন হবে। তো গুরুত্ব লিখে রাখো, কোষ ধ্রুবকের মান বৃদ্ধি পেলে পরিবাহিতা হ্রাস পায়, অর্থাৎ তড়িৎ শক্তি কম উৎপন্ন হয়, কোষ ধ্রুবকের পরিবর্তনের অর্থ। দেখো, এল পরিবর্তন, এই একটা কোষ আছে, দুটো তড়িৎদ্বার লাগানো আছে, এই সেম কোষ তড়িৎদ্বার দুটো আর লম্বা ডিসটেন্সে আছে। তড়িৎ বিশ্লেষণে যা কনসেন্ট্রেশন, এখানেও সেম কনসেন্ট্রেশন। এটা এল1 ধরলাম, এটা এল2 ধরলাম। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একই রেখেছি, তাহলে কোষ ধ্রুবক এল বাই এ 1 আর কোষ ধ্রুবক এল বাই এ 2, কোনটা বড়?
কোষ ধ্রুবকের মান এইটা বড় না, লেন্থ বড় হলে লেন্থ উপরে আসবে। এটা L1, এটা L2, একটু দিলাম এখানে, এই জন্য আর এখানে দিচ্ছি না। এটা কোষ ধ্রুবকের মানটা বড় হলে এর রোধ বেশি, তাহলে এখানে বাধা বেশি, তাহলে এখানে কম কারেন্ট উৎপন্ন হবে। তাহলে মান হচ্ছে এই মানটা বড়, লেন্থ বড় হলে। তাহলে এখানে যদি তড়িৎ শক্তি W ইলেকট্রিক্যাল 1 ধরি আর এখানে W ইলেকট্রিক্যাল 2 ধরি, কোনটা বেশি হবে? ওয়ানটা বেশি হলে বেশি উৎপন্ন হবে। ভেরি গুড। তাহলে এখানে তড়িৎ বেশি প্রবাহিত হবে, বেশি ইলেকট্রিক্যাল ওয়ার্ক উৎপন্ন হবে। নেক্সট, এটা হচ্ছে কেস 1 বললাম এল এর দ্বারা। এবার কেস 2 এ দ্বারা, এ পরিবর্তন। এই দুটো কোষ আছে, তড়িৎদ্বার যা রেখেছি ইকুয়াল ডিস্টেন্সে রেখেছি, এও এল এও এল, কিন্তু এটাকে মোটা করে দিলাম। তাহলে এটা কোষচুদের ক্ষেত্রফল A1 ছিল, এটা A2 করে দিলাম। তাহলে এর কোষ ধ্রুবক বলো কোনটা বড়? হ্যাঁ, দৈর্ঘ্য ফিক্স হয়ে যেত। এল বাই ওয়ানটা বড় হবে। এটা ছোট, তাহলে এটা বড় হয়ে গেল। কোষ ধ্রুবক বড় হয়ে গেলে এর যে ইলেকট্রিক্যাল ওয়ার এটা কম হবে। আর এই যে ইলেকট্রিক্যাল ওয়ার, তাহলে এখন এটা বড় হবে। Very good. এই সমানুপাতিক চিহ্ন তুলব, এগুলো কপি করে নাও। কপি হয়ে গেছে। তাহলে সমানুপাতিক চিহ্ন তুলবো, তাহলে সমানুপাতিক চিহ্ন এখানে আমরা রো আনি, রো এল বাই এ, রোটাকে বলা হয় রোধাঙ্ক, স্পেসিফিক রেজিস্ট্যান্স। সংজ্ঞা চলো খেয়াল করো, এই যে পরিবাহী তারটা আমরা 1 সেমি করে দিলাম দৈর্ঘ্যটা, আর এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাকে 1 সেমি স্কয়ার করে দিলাম, তাই এটা অন হয়ে গেল। তাহলে প্রধানত সমস্যা রোধ হয়ে গেল। তাহলে 1 সেমি দৈর্ঘ্য ও 1 সেমি স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর রোধকে ওভার রোধাঙ্ক বলে। তাহলে ইউনিট বলে, একক বলে। এটাকে এদিকে পাঠালাম, তাহলে এ উপরে এল নিচে, তাহলে আর ওহম ওহম সেন্টিমিটার, সেন্টিমিটার বা ওহম মিটার। এখন এটাকে উল্টে দেবো, গোটা ইকুয়েশনটাকে উল্টে দেবো, পরিবাহী। তাহলে কি পাওয়া যাবে? 1 বাই আর সমান 1 বাই রো ইন্টু এ বাই এল। এই যে 1 বাই আর এই রাশিটাকে এল দ্বারা ডিনোট করি, এল কে বলা হয় পরিবাহিতা, কন্ডাক্ট্যান্স। সংজ্ঞা একক নির্ভরশীলতা। খেয়াল করো, রোধের অনন্যকে পরিবাহিতা, হ্যাঁ, রোধের অনন্যকে পরিবাহিতা বলে। ওকে, একক বলো, রোধের উল্টো। তাহলে এটাকে উল্টে দিলে কি হয়? ও এইচ এম কে উল্টে দিলে এম এইচ ও, এইচ ও এম এইচ। আর কোনো এককে এমনি উল্টানো যায় না কিন্তু, এই অক্ষরগুলোকে উল্টানো এর ক্ষেত্রে শুধু হয়। তো যাই হোক, নির্ভরশীলতা 1 নম্বর, উষ্ণতা।
উষ্ণতা বাড়লে এল বাড়ে। 2 নম্বর, এখানে জায়গা নিয়ে লিখছি, হ্যাঁ 2 নম্বর, দ্রাবকের প্রকৃতি। আয়নের সংখ্যা ডিরেক্টলি প্রপোর্শনাল আয়নের সংখ্যার সঙ্গে। আয়নের সংখ্যা বাড়লে পরিবাহিতা বাড়বে। আয়নের আধান, আধানের মানটা যদি বেড়ে যায়, কারেন্ট বেশি বেশি নিয়ে যাবে ঘাড়ে করে, তাহলে ডিরেক্টলি প্রপোর্শনাল। আয়নের গতিবেগ, গতিবেগ বাড়লে পরিবাহিতা বেড়ে যাবে। নেক্সট কপি করে দাও। দ্রাবকের প্রকৃতির ব্যাপারটা জেনে নাও। দ্রাবক যদি বেশি পোলার হয় তাহলে সলভেশন বেশি হবে। সলভেশন মানে হচ্ছে ধরো কোনো একটা প্লাস তুমি দিয়েছো বা মাইনাস আছে, এর পাশে পোলার সলভেন্টগুলো ঘিরে ধরে আর ওর ভেলোসিটি কমে যায়। এই জন্য এর পোলারনেস যত বেশি হবে, ডেল মাইনাস ডেল মাইনাস ডেল মাইনাস, এই ঘটনাটাকে আমরা সলভেশন বলি। সলভেশন যত বেশি হবে দ্রাবকের সঙ্গে, ততই আয়নের বেগ কমে যাবে, আর আয়নের বেগ কমে গেলে পরিবাহিতা হ্রাস পাবে। নেক্সট, আমরা ইকুয়েশনটাকে উল্টে দিয়েছিলাম, তো পেয়েছিলাম 1/r সমান 1/ρ ইনটু L/A। এই জায়গায় আমরা লিখেছিলাম L, আর 1/ρ এই জায়গায় কাপ্পা ছোট হাতের কে ইনটু A/L। এই কাপ্পাটাকে বলা হয় আপেক্ষিক পরিবাহিতা। আপেক্ষিক পরিবাহিতা বা পরিবাহিতাঙ্ক বা স্পেসিফিক হিট, স্পেসিফিক কন্ডাক্টেন্স, খেয়াল করো। এবার এটাকে নিয়ে বিস্তারিত করব, তার আগে এই তিনজনের মধ্যে একটু রিলেশন বলে দিই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরিবাহিতা সমান সমান আপেক্ষিক পরিবাহিতা, ইনটু 1/cos ধ্রুবক, এই হলো ওদের মধ্যে সম্পর্ক। পরের দিন আমরা আপেক্ষিক পরিবাহিতা থেকে পড়ব, কাপ্পা থেকে পড়ব। আজকে দুজন থাকলো। আসসালামু আলাইকুম।